বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। জুলাই অগাস্টের পট পরিবর্তনের পরে, পট পরিবর্তনটা অগাস্টে অবশ্যই, কিন্তু 5ই অগাস্টকে 36 জুলাইও বলা হচ্ছে, সে কারণে আমি জুলাই অগাস্ট বললাম। জুলাই অগাস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি যে গতি প্রকৃতি, সেটি নিয়ে স্বপ্ন যেমন রয়েছে, প্রত্যাশা যেমন রয়েছে, নৈরাশ্য ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে শঙ্কাও। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির যে গতি প্রকৃতি, হালচাল, ব্যবসা বাণিজ্যের চিত্র এবং সেখানটা থেকে আস্থার যে সংকট তৈরি হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বা কোথায় আমরা দাঁড়িয়ে আছি সেটা বোঝার জন্যে বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী যে খাতটি আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে, সেই খাতের দুজন নেতৃস্থানীয় ব্যক্তি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ নিউটায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মাহতাবুদ্দিন চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মহিউদ্দিন রুবেল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা হিসেবে কেমন বোধ করছেন আপনারা? এবং মাহতাবুদ্দিন আহমেদ চৌধুরী, আপনার কাছে আমার একই প্রশ্ন, আমি আসবো আপনার কাছে। ধন্যবাদ জিতু ভাই। আপনার মাধ্যমে তৃতীয় মধ্যে সমস্ত দর্শককে আমি স্বাগত জানাচ্ছি প্রোগ্রামটাতে। আমাদের দেখেন, গার্মেন্টস খাত আসলে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত, এবং আমাদের ফরেন কারেন্সি আমরা জানি যে ম্যাক্সিমামটুকুই এখান থেকে আমরা কভার করি। শুধু কারেন্সি এবং এক্সপোর্টের অ্যামাউন্টের কথা বলবো না, বাট এর সাথে অনেক বড় একটা জনগোষ্ঠীর জীবিকা এবং এত বড় সেক্টরে উমেন এম্পাওয়ারমেন্ট, সব কিছু মিলে এটা সবসময় একটা গুরুত্বপূর্ণ অবস্থান বহন করে। ডেফিনেটলি আমরা যেখান থেকে শুরু করেছি তার থেকে আজকে আমাদের এক্সপোর্ট অনেক গুণ বেশি, আমরা অনেক ভালো করছি, ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। বাট আমরা যেখানে যাওয়ার স্বপ্ন দেখি, এই যে একটা আমাদের যে স্বপ্নর পথ চলা ছিল, সেই পথ চলাতে আসলে আমাদের বেশ কিছু সময় বেশ কিছুভাবে হোঁচট খেতে খেতে আমরা শিখেছি অনেক কিছু। তার মধ্যে কিছু প্রেডিক্টেবল ছিল, কিছু আনপ্রেডিক্টেবল ছিল। রিসেন্টলি আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের পরে আপনি যদি দেখেন, বিশেষ করে ওই সময় আমাদের যে নিরাপত্তা, তার পরবর্তীতে যে পরিস্থিতি হলো, অবশ্যই ওই সময় বায়ারদের একটা সংখ্যা তৈরি হলো সেক্টর নিয়ে, আমাদের গার্মেন্টস খোলা রাখা নিয়ে। বাট আস্তে আস্তে করে সেই সংখ্যাগুলো আমরা নিরাপত্তাজনিতভাবে কাটিয়ে উঠছি। আর আমরা বিশ্বাস করি যে নিরাপত্তাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের সেক্টরের জন্য, সেটা দেশে বলেন এবং বহির্বিশ্বে আমাদের সুনামের জন্য আপনি যদি বলেন। একই সাথে আমরা যেই স্বপ্ন দেখছি যে $100 বিলিয়ন টাচ করব বা $50 বিলিয়ন টাচ করব, আমি একটু ব্যতিক্রমভাবে দেখি ব্যাপারটাকে। সেটা হচ্ছে এখন আমরা এক্সপোর্ট করছি অ্যারাউন্ড 38 বিলিয়ন টু 36 to 38, এরকম করেছি, হাইয়েস্ট 38। প্রকৃত অর্থে আসলে কিছু ডেটা আমরা দেখেছি আগে, আমরা পত্রপত্রিকায় জেনেছি এবং ইপিবির ডাটা কারেকশনে দেখেছি যে আমরা যে এক্সপোর্ট বেশি দেখানো ছিল, অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে সেইটা কারেকশনের পরে দেখা যাচ্ছে 38, 36 এসে ঠেকেছে। তো ডেফিনেটলি এই এক্সপোর্ট করার যে সক্ষমতা, আমাদের কি আসলে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, আমার কোশ্চেনটা কিন্তু ওখানে অনেক বেশি। আমরা 100 বিলিয়নের কথা বলছি, কিন্তু আমি যে আমার মেন তো দরকার হচ্ছে এখানে জ্বালানি খাতটাকে আমার সাপোর্ট দেওয়া। জ্বালানি খাত যদি সাপোর্ট দিতে না পারে, আপনি কখনোই এখানে যাওয়ার স্বপ্ন দেখতে আসলে পারবেন না, ডিফিকাল্টিস হয়ে যাবে। সো আমি তো এখনই জ্বালানি খাতে আমার অনেক গ্যাপ দেখছি। কিন্তু যেটা আপনি সক্ষমতার যে প্রশ্ন আপনি তুলছেন, আগে যখন আমরা বিজিএমের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, প্রায় সবাই বলেছেন যে আমাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই এবং আমাদের পক্ষে কিছু পলিসি সাপোর্ট পেলেই আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। পলিসি সাপোর্টের কথা আমি এখনো বলছেন, কিন্তু যেটা আপনি বলছেন এটা খুবই সিগনিফিক্যান্ট কথা। আমি সেই কারণে জিজ্ঞেস করলাম যে এটা নিয়ে সেই অর্থে কোনো কাজ স্টাডি করা হচ্ছে? স্টাডি করা হচ্ছে। দেখেন, আপনি যদি দেখেন যে আমাদের এখন বিদ্যুতের লোডশেডিং, তো আমার তো লোডশেডিং থাকার কথা না যদি আমি 100% স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকি। সো বিদ্যুতের অভাবে আমাকে ডিজেল দিয়ে আমার জেনারেটর চালাতে হচ্ছে, আমাকে এলএনজি গ্যাস ইম্পোর্ট করতে হচ্ছে, বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে কিন্তু আমাদের এখনও গ্যাপ রয়ে গেছে। আমি 100% নিরবিচ্ছিন্ন কিন্তু সাপোর্ট পাচ্ছি না। আপনি গার্মেন্টস খাতের অন্যতম একটি বড় সাপোর্টিভ এলিমেন্ট হচ্ছে গ্যাস।
আপনি গ্যাস ছাড়া তো টেক্সটাইল বলেন, ওয়াশিং বলেন, কোনো কিছুই চালাতে পারবেন না। তো আপনি বিশেষ করে আশুলিয়া বা ওই সাইড যে জোনগুলো আমাদের আছে, যদি আপনি দেখেন ম্যাক্সিমাম সময়তেই কিন্তু আমাদের গ্যাস ওখানে পর্যাপ্ত একটা একটা মাত্রা থাকতে হয় কিন্তু ইন্ডাস্ট্রির জন্য, শুধু থাকলে হবে না। সো ওই লেভেলটা যদি রিচ না করে আপনি কিন্তু চালাতে পারবেন না। সো প্রতিনিয়তই কিন্তু ওই জায়গাটা ঘাটতি থাকছে, প্রেশার যেটাকে আমরা বলে থাকি আসলে। So, আমি বলছি না নাই, আমি বলছি নির্বিচ্ছিন্ন যতটুকু থাকা উচিত এই জায়গায় যাওয়ার জন্য স্বপ্ন আমরা দেখছি, সেটাতে আমাদের এখনও অনেক কাজ করতে হবে। আর সেই কাজ যদি আমরা নির্বিচ্ছিন্নভাবে করতে পারি তাহলেই আসলে আমরা সক্ষমভাবে যেতে পারবো। আর তা না হলে এভাবে হোঁচট খেয়ে খেয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এই হোঁচট খাওয়া মানে হচ্ছে ইয়ার হওয়া, ডিসকাউন্ট হওয়া। আপনি দেখেন একটা জিনিস হচ্ছে একটা জিনিসকে শক্তভাবে ভিত স্থাপন করে যাওয়া আর জিনিসটার ভিতরে ফাঁপা রেখে যাওয়ার মধ্যে তো অনেক পার্থক্য আছে। আমি আরেকটা হচ্ছে সঠিক পরিকল্পনা। আমরা ধরেন প্রোডাক্ট, আমরা ভেরিয়েশন থেকে শুরু করে যে পরিকল্পনাগুলো থাকা উচিত, আমরা কিন্তু বেসিক্যালি কয়েকটা ক্যাটাগরিতেই প্রোডাক্ট করছি, কিন্তু ওই জায়গায় যেতে হলে তো আমাদের আসলে প্রোডাক্ট ভেরিয়েশনে আমাদের যেতে হবে। তা না হলে তো আমি অন্য দেশ এক্সপোর্ট আমার এখানে আসবে, আমরা প্ল্যান করছি, চিন্তা করছি, সেগুলো স্বপ্নই রয়ে যাবে, আমরা তো ওগুলো ধরতে পারবো না, কারণ ওগুলো ধরার মতো ইনফ্রাস্ট্রাকচার তো আমার এখন পর্যন্ত আমার এখানে ডেভেলপ হয়নি। মিস্টার মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের এই মঞ্চে দর্শক শ্রোতা সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সহ আলোচক ও উপস্থাপক জনাব জিল্লুর রহমানকেও আমি শুভেচ্ছা জানাই। আসলে এতক্ষণ রুবেল সাহেব যে কথাগুলি বলছিলেন সঠিক কথাই বলছিলেন, কিন্তু আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, যেটাকে ৩৬শে জুলাই আমরা বলছি, এরপরের যে পরিস্থিতি, যে বেতন বৃদ্ধি এবং নানা ধরনের আপনার কি বলে গুজব রটিয়ে যে সমস্ত গণ্ডগোলগুলি হয়েছে ফ্যাক্টরিগুলিতে, এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রপ্তানি এবং আমাদের মালিকদের অনেক ক্ষয়ক্ষতি সম্পদেরও হয়েছে। এখানে একটা জিনিস হলো যে সরকারের নীতিগত যে সাপোর্টের কথা উনি বলেছেন, বরং নীতিগত সাপোর্ট এখন কমিয়ে দেওয়া হয়েছে। এটা যদিও যে সরকার কিছুদিন আগেও দেশ শাসন করেছেন তারা শেষ অংশে এসে যে আমাদের ইনসেন্টিভ ইত্যাদি এগুলি কমিয়ে দিয়েছেন। যেখানে আমরা গ্যাসের জায়গায় ডিজেল ব্যবহার করছি, যেটা কত গুণ বেশি, সেখানে আমাদের দিকে কোনো সফট কর্নার গভর্নমেন্টের ছিল না। কোঅপারেশন গভর্নমেন্টের যেটা এখনও প্রয়োজন, যে এটা আমাদের যদি না করে তাহলে আমরা আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে গ্যাস সংকটের কারণে ইদানিং বায়াররা অনেকেই আপনার নিজেরা ফ্যাব্রিক সিলেকশন করে দিচ্ছে বিদেশে এবং তাদের নমিনেটেড ফ্যাব্রিক আসতেছে। একদিকে আমাদের নেতৃবৃন্দ অনেক সমালোচনা করেছেন এনবিআরের কাস্টমের, যে ইম্পোর্ট করতে গেলে দুনিয়ার জঞ্জাল, তারপরেও আমাদেরকে সেই জঞ্জাল মোকাবেলা করেও আমাদেরকে সেই কাপড় ইম্পোর্ট করে এক্সপোর্ট করা লাগছে। এতে আমাদের ভ্যালু এডিশন কমে যাচ্ছে। আর আমাদের এখানে যেমন এখন আমি একদিনে 5 টন কাপড় আমি ডাইং করতে পারি, কিন্তু দেখা গেল গ্যাসের কারণে আমি 2.5 টনও পাচ্ছি না। তো 2.5 টন দিয়ে তো আমার শ্রমিকের লোকসান হবে, শ্রমিকের বেতন লোকসান হবে, আমার নিজের রপ্তানি টার্গেট টাইমে এবং সঠিক টাইমে আমি রপ্তানিও করতে পারবো না। তো অতএব এই সমস্ত কারণে মালিকরা বাধ্য হচ্ছে ওই এফওসি মানে কাপড় বায়াত দেবেন শুধুমাত্র সিএম ভিত্তিতে কাজ করা, এরকমও অনেকে অ্যাকসেপ্ট করতেছেন ইদানিং এবং কম দামেও অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কারণ ফ্যাক্টরি তো রানিং রাখতে হবে, ফ্যাক্টরি রানিং রাখার জন্যে প্রাইসের দিক থেকেও কোনো রকমের কোনো পরিবর্তন বা প্রাইস বাড়া এগুলো কোনো দিকেই কিছু হয়নি, বরঞ্চ আমাদের উপরে খরচ অনেক বেশি বেড়ে গেছে, যেটা কাস্টমের যেই খরচগুলি। এখন দেখেন যে কাপড়টা আমি ইম্পোর্ট করে আনছি, আগে এটা ছিল না, ইদানিং কাটিং পারমিশন লাগে। তো কাটিং পারমিশনটা কি, ওনারা আসবেন, ওনাদের একজন ইন্সপেক্টর আসবেন, সেই ইন্সপেক্টর সাহেব দেখবেন আমার লোকজন কাপড় কেটে লে করেছেন, ওখানে কনজামশন চেক করবেন, ব্লা ব্লা করে
আমার সময়গুলিকে নষ্ট করবেন, আরেক দিন দ্বিতীয় দিন দেখা গেল উনি আসলেন না। তো আসলেন না, তো আমার কাটিং তো বসে আছে, কাটিংয়ের কারণে আমার সুইং বসে আছে। তো মনে হয় যেন দেশটা শুধু গার্মেন্টস মালিকের। এই দেশপ্রেমটা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আমলা এবং প্রত্যেকটা আমাদের সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, প্রত্যেকের মধ্যে যদি এই জিনিসটা না থাকে, তাহলে গার্মেন্টস বেশি দিন আমাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এর মধ্যে যে আমাদের অ্যাসোসিয়েশনেরও অনেক দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলি এখন ইদানিং আমাদের যেহেতু নেতৃত্ব সংকট এই মুহূর্তে, এখন একজন প্রশাসকের মাধ্যমে চলছে। তো আমি মনে করি না যে একজন নেতা থাকলে যেভাবে চলতো ঠিক সেভাবে চলতে পারছে। প্রশাসকের পক্ষে সেটা সম্ভব। হ্যাঁ, এতে ঘাটতি কিন্তু হচ্ছে। প্রশাসক তো বোধহয় নির্বাচন একটা 3 মাস জি, বা 4 একটা মাসের নির্বাচন মধ্যে, হবে। 4 মাসের মধ্যে করবার কথা। 120 দিনের মধ্যে করার কথা। জি, ওটা 4 একটা মাস। প্রিপারেশন চলছে। তো নির্বাচনটা আমাদের জন্য এখন প্রয়োজন হয়ে পড়ছে। আর যদি এই এক্সপোর্টকে বা গার্মেন্টসগুলিকে ধরে রাখতে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ধরে রাখতে হয়, তাহলে আপনার গভর্নমেন্টকে অনেক ধরনের আমাদের সহায়তা দিতে হবে। গ্যাসের ব্যাপারে যেটা, এখানে ভর্তুকি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ এই এত দামে এলএনজি দিয়েও পোষাচ্ছে না। এখানে তো ডিজেল তো পরের ব্যাপার। এখন ডিজেল দিয়ে আমার মনে হয় না, অনেক বয়লার আছে যেগুলো এখন কিছু কিছু বয়লার জুট, যেটা আমাদের ওয়েস্টেজ কাপড় টাপড় যেগুলো আমরা বাইরে ফেলে দিতাম, ওগুলি দিয়ে এখন বয়লার চালাচ্ছে। তো এইভাবে আর কতদিন চলবে? এটা তো টেম্পোরারি। সো এই টেম্পোরারি কিন্তু সলিউশন। এই ক্ষেত্রে কি সরকার ভর্তুকি দেবে আপনি আশা করেন? না, সরকার জাস্টিফিকেশনটা কি থাকবে? সরকার ভর্তুকি মানে আমরা তো ক্যাশ ভর্তুকি চাচ্ছি না এখন। আমরা চাচ্ছি তেলের দিক থেকে বা ডিজেলের দিক থেকে আমাদেরকে দাম কমিয়ে দেয়া, দাম মানে আমাদের জন্য একটা স্পেশাল প্রাইস ধরে দেয়া। তা না হলে আপনার ভ্যালু এডিশনটা তো বাইরে চলে যাচ্ছে। আপনি আগে যে কাপড়গুলি আমরা এখানে নিজেরা বানিয়ে আমরা গার্মেন্টস রেডি করে আমরা এক্সপোর্ট করতাম, তাহলে শুধু কটনটা ইম্পোর্ট হতো। তো কটনের দাম আর কয় পয়সা, কত কত সেন্ট। সেই কটনের জায়গায় এখন ফ্যাব্রিক আনতে হচ্ছে আমাদেরকে। উপরন্তু আমাদেরকে কাস্টমের একটা জ্বালা যন্ত্রণার মুখোমুখি হতে হচ্ছে, এবং এই জ্বালা যন্ত্রণাটা দিয়ে মনে হয় যেন তারা খুব আনন্দ পায়, এবং এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। অতি তাড়াতাড়ি এই সমস্ত জিনিসগুলি গভর্নমেন্টের দেখা দরকার। গভর্নমেন্টের আমার মনে হয় এই মুহূর্তে গার্মেন্টস রিলেটেড, টেক্সটাইল রিলেটেড কোনো একটা উপদেষ্টা পরিষদ বা মন্ত্রণালয় জাতীয় প্রয়োজন আছে। মন্ত্রণালয় তো কমিয়ে আনা দরকার, আর কত মন্ত্রণালয় বাড়বে বাংলাদেশে? না, মন্ত্রণালয়। জি, মইনুল রুবেল, একটু আমাদেরকে বলবেন এক্সপোর্টের সিনারিওটা কি? মানে আমরা তো বাংলাদেশে গত কয়েক বছর ধরে ফ্যাক্টস, ফিগার, স্ট্যাটিস্টিক্স কোনোটাই বিশ্বাসযোগ্য না, সবই ফ্যাব্রিকেটেড। রিয়েল পিকচারটা আসলে কি? অনেকেই বলছেন যে এটা খুব আশাপ্রদ নয়, আবার এই বার্তাও আমরা পাচ্ছি যে না, ইটস ইনক্রিজিং, কনফিডেন্স ফিরে আসতে শুরু করেছে। জি, দেখেন আমাদের রিয়েল পিকচারটা আমি যদি গত বছরের কথা বলি, আমাদের এক্সপোর্ট ডিক্লেয়ার ছিল অ্যারাউন্ড 47 সামথিং বিলিয়ন। WTOর অনুযায়ী কিন্তু সেটা দেখা গেল 37 কি 38, মানে প্রায় 9-10 বিলিয়ন মতো মিনিমাম এখানে একটা গ্যাপ। আমরা তখনই হঠাৎ করে জানতে পারলাম একটা সময় যে বাংলাদেশ ব্যাংকের ডাটা রিভিল হওয়ার পরে যে পিবির সাথে একটা ঘাটতি দেখা দিচ্ছে। আসলে এই কথাটা কিন্তু আমরা মালিকরা বেশ কিছু বছর ধরেই বলে আসছিলাম, বিভিন্ন ফোরামে কিন্তু বলা হচ্ছিল, অনেকে বলার চেষ্টা করেছে বিভিন্নভাবে, কিন্তু সামহাও সেই বলাটা পৌঁছানো সম্ভব হয়নি, এবং অনেক বেগ পেতে হয়েছে যারা এটা নিয়ে বেশি কথা বলেছে। ইনফ্যাক্ট কেন বেগ পেতে হবে? এমনিতে তো সাধারণভাবে একটা ধারণা ছিল যে এমনিতেই তো আপনারা সবচেয়ে প্রভাবশালী ট্রেড বডি এবং সরকারের সঙ্গেও অনেক ঘনিষ্ঠ বলে ধারণা, নেতৃবৃন্দের একটা বড় অংশ, তাহলে এটা বেগ পেতে হবে কেন? না, দেখেন আসলে ঘনিষ্ঠতা হয়তো থাকতেই পারে, বাট সেটা হয়তো সবার তো পুরো অ্যাসোসিয়েশনের সবার মতামত তো সেটা না, বা না সাধারণ ম্যানুফ্যাকচারাররা তাদের তো সেটা মানে মুখের বা মনের কথা না, বা সেটা কারণ তারা তো দেখছে, আমি দেখছি যে আমার ফ্লোরটা খালি, আমি দেখছি আমার গার্মেন্টসের এত % লাইন খালি যাচ্ছে, কিন্তু আবার আমি দেখছি যে আমার 48 বিলিয়ন 50 বিলিয়ন হয়ে যাচ্ছে। তো এইখানেই কিন্তু অনেকের কিন্তু ভিতরে একটা চাপা খুব ছিল যে এটা তো হওয়ার কথা না, এটা কিভাবে হচ্ছে। সো বাট দেখেন, যখন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমরা তো গভর্নমেন্ট প্রতিষ্ঠান বলতে ডেটার জন্য আমরা ইপিবিকেই বা এনবিআরকেই আমরা
এক্সপেক্ট করি বা আমরা ধরে নিতে হবে এটাই সত্য যখন গভর্নমেন্ট সরকারিভাবে প্রকাশ হবে। সো অবভিয়াসলি আমরা সেটাকে চ্যালেঞ্জ তো করে আমরা আমরা ওইভাবে সরাসরি করেও লাভ হবে না, আমরা বলতেই পারি এবং আমরা অনেকেই বলার চেষ্টা করেছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেক সময়। তো অ্যাকচুয়ালি সেটা খুব একটা আমলে নেওয়া সম্ভব হয়নি, বরঞ্চ আমি নাম বলতে চাচ্ছি না, এরকম আমার জানা মতো দু একজন আছে যারা বলে কিন্তু তাদেরকে একটু ইনডাইরেক্টলি বেগও পেতে হয়েছে, তো যে কারণে হয়তো সেটা খুব বেশি আগায় আর নেই। বাট এটা ওপেন সিক্রেটই ছিল, এটা মালিকরা ম্যাক্সিমাম মালিকের তার ব্যবসা সে তো জানে যে আসলে তার চুলায় কি চাল বা কি তরকারি চলছে। সো বেসিক্যালি আপনার যদি আপনি দেখেন আমাদের গত বছর আমাদের ওয়ার্কার ইনক্রিমেন্টটা করা হয়েছে 56%, আমি যদি ভুল না করে থাকি। এই 56% ইনক্রিমেন্ট করার কিন্তু একটা বড় ইয়া ছিল যে আপনার আমাদের এক্সপোর্ট গ্রোথ হয়েছে অনেক বেশি, আমরা অনেক ভালো করছি। প্রকৃত অর্থে দেখা গেল 22-23 অ্যাকচুয়ালি কারেক্টেড ডাটা অনুযায়ী আমরা এক্সপোর্ট করেছি মাত্র 38.14 বিলিয়ন এবং 23-24 এসে সেটা কিনা কমে 36.15 বিলিয়ন এখন দেখাচ্ছে। তার মানে 5.22% আমরা নেগেটিভ গ্রোথ করেছি যে বছর আমরা ওয়ার্কার স্যালারি 5 বছরে যেটা আমরা করি সেটা ইনক্রিমেন্ট করেছি। তো ওইটা ইনক্রিমেন্টের পিছনে কিন্তু একটা বড় যুক্তি ছিল, নির্বাচনী বছর ছিল, বিভিন্ন মানে রিজনে ওই সময় আসলে এই গ্যাপগুলো হয়েছে। তো অ্যাকচুয়ালি এখন টার্গেট করা হচ্ছে নেক্সট বছর অর্থ বছরের জন্য 40 বিলিয়ন। তাহলে আপনি দেখেন আমরা কতটা পিছিয়ে ছিলাম বা কতটা গ্যাপ এখানে হয়েছে। সো বাট একটা জিনিস সত্যি যে আমাদের তো আসলে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের জনবল আছে, দক্ষ জনবল আছে, আমাদের মালিকদের মানে উদ্যম আছে, আমাদের সাপোর্টিং এলিমেন্টগুলো আছে। তো যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, আপনার যদি আপনাকে সাপোর্টিং ইয়াগুলো দেওয়া হয়, দেন আপনার নীতিগুলো যদি বাস্তবায়ন করা, এখন যদি সংস্কার করা হয় বিভিন্ন আপনার ব্যাংকিং খাতে, আপনার এই জ্বালানি খাতে, এগুলো যদি শক্ত নীতি নেওয়া হয় যে 100 বিলিয়নে যেতে হলে আমাদের এই জায়গাগুলো ঠিক করতে হবে, দিস ইজ দ্য রাইট টাইম অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এখন ঠিক করা। আমরা এগুলো যদি এখন ঠিক করতে না পারি, আমার মনে হয় না আমরা আর কখনোই আসলে এগুলো খুব ভালো মতো ঠিক করতে পারবো। আর একটা কথা, আমি অ্যাজ এ ব্যবসায়ী, আমার বড় ভাই হয়তো একমত হবেন আমার সাথে, যে আমি যেটা বুঝি যে অ্যাজ এ ব্যবসায়ী আমার তো আসলে বেসিকটা ঠিক থাকতে হবে, ব্যবসায়িক পলিসি ঠিক থাকতে হবে, একটা দেশের একটা সুনির্দিষ্ট পলিসি থাকতে হবে যে আমার ব্যবসা ভবিষ্যতে কোথায় যাবে, কিভাবে যাবে, ট্যাক্স নিতে কি হবে, আমার জ্বালানি নিতে কি হবে, আমার ব্যাংকিং নিতে কি হবে। এটা আসলে সময়ের সাথে সাথে সরকার বা কোনো পক্ষ চেঞ্জের সাথে সাথে এটা চেঞ্জ হওয়া উচিত না। তাহলে যেটা হবে আপনার মালিকেরা কিন্তু সঠিক দিক নির্দেশনাটা পাবে না এবং বাইরের যে বায়াররা আছে তারাও কিন্তু এখানে অর্ডার দিতে বা আপনার ইনভেস্টমেন্ট করতে কিন্তু ডেফিনেটলি চিন্তা করবে। সো এখন আমরা যে টার্গেটটা নিয়েছি, অবভিয়াসলি আমি মনে করি যে এটা অ্যাচিভেবল যদি আমাদের সঠিকভাবে সাপোর্টগুলো দেওয়া হয়। বিশেষ করে ব্যাংকিং খাতে একটা বড় সাপোর্ট আমি মনে করি এই মোমেন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জ্বালানির সাথে সাথে। মিস্টার চৌধুরী, ব্যাংকিং খাত সম্পর্কে রুবেল সাহেব যেটা বললেন, ব্যাংক এখন মনে হয় যেন গার্মেন্টস দেখলেই ভয় পায়, বিষয়টা এমন হয়ে গেছে। আর আমার মতে গার্মেন্টসকে যদি অন্যান্য বিজনেসের সাথে মিক্স আপ করা হয় ক্লাসিফিকেশন ইত্যাদি বিষয় নিয়ে, তাহলে আমার মনে হয় এটা সমীচীন হবে না, এতে করে কোনো গার্মেন্টসই টিকবে না। একটা ইউনিট যদি আপনার ক্লাসিফাইড হয়, তাহলে আপনি আরেকটা ইউনিট দিয়ে রপ্তানি করতে পারছেন না, গ্রুপ ক্লাসিফিকেশন। হ্যাঁ, আপনি পারছেন না, আপনার নামটাই ক্লাসিফাইড হয়ে গেল। আর যেখানে হাজার হাজার কোটি টাকা চলে গেল এদেশ থেকে, লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেল, সেগুলা কিছুই হয় না। আর আমাদের মতো ছোটোখাটো যারা দেনাদার, এরা ব্যাংকের পেছনে ঘুরে 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 ঘুরেও কোনো ডিসিশন পাচ্ছে না, ক্লাসিফাইড হয়ে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর নিজেও তো বিপর্যয়ের মধ্যে আছে, সেটা তো মানতে হবে। কিন্তু ব্যাংকের মধ্যে ভালো ব্যাংক আছে, যাদের কাছে মানে ক্যাশ আছে, যেমন আমি যমুনা ব্যাংকের কথা বলতে পারি, যেমন সীমান্ত ব্যাংক, তারা খুঁজতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো এখন আগে যেমন আমাদের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা ব্যাংকের সাথে হয়তো সিক হলো, আরেকটা ব্যাংক ওটা টেক ওভার করলো, এখন সেই জিনিসটাও নাই। আর ক্লাসিফিকেশন এখন দেখলাম 3 মাসে ক্লাসিফাইড করবে, 6 মাসের জায়গায় 3 মাস নিয়ে আসছে। এটা গার্মেন্টসের ক্ষেত্রে না হওয়ার জন্য আমি দাবি রাখছি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে এটা গার্মেন্টসের প্রতি বরং আরও সময় বাড়ানো উচিত। যেখানে গার্মেন্টস একটা ল্যাংদি প্রসিজিওর, এটা খুব রিস্কি বিজনেস,
আমরা এখান থেকে মালটা তৈরি করে পাঠাচ্ছি, সেখানে পোর্টে যাচ্ছে। এখন আমাদের দেশ তো দুর্বল দেশ, একটা পেমেন্ট আটকায় গেলে আনতে পারে না। হোয়ারেজ আপনি দেখেন একটা চাইনিজ সাপ্লায়ারের যদি একটা কাপড়ের পেমেন্ট আমরা না দেই, তাহলে এখানে অ্যাম্বাসির চাইনিজ এসে ব্যাংকে বসে থাকে তার পেমেন্টের জন্য, আর আমাদের অ্যাম্বাসিগুলা ওখানে বসে কিছুই করে না। তো এই হলো আমাদের দেশের পরিস্থিতি। তো আরেকটা হলো যে ঘনিষ্ঠতার কথা বললেন, হ্যাঁ আমাদের যারা ছিলেন এতদিন প্রেসিডেন্ট বা আদার্স, এনারা একটা দলের সাথে বা একটা দলীয় সরকারের সাথে এতই মিশে গেছেন, হ্যাঁ, যেমন মানে তারা সারাক্ষণ তেলবাজিতে থাকতে গিয়ে আমাদের মালিকদের জন্য কিছুই আনতে পারেন নাই। এই অবস্থার কি বদল হবে আগামী দিনে? আমি আশাবাদী। কারণ হলো এটা আগে ছিল না। আপনি নিশ্চয়ই ইঙ্গিত করবেন হয়তো আরেকটা দল আসবে, সেই দল কি এরকম করবে কি না। সেই দলের অতীত ইতিহাস কিন্তু সেরকম নাই। আমরা এইবার যে অবস্থাটা দেখেছি, যে আমি বিজিএমইর প্রেসিডেন্ট হলেই আমি বাংলাদেশের আরেকটা মূল্যবান জায়গায় আমি বসে যাচ্ছি, আমাকে একটা মানে এটা কি বলে পুরস্কার দেয়া হচ্ছে। তো এগুলা তাতে করে কি হলো, ওই নেতা আমার পক্ষে শক্ত কোনো ভূমিকা রেখে সরকারের কাছে যান না, উনি ওনার তেলবাজি নিয়েই থাকেন। তো আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমি আরও একবার বলেছিলাম যে আমাদের এই বিজিএমইয়ের যে ইউনিভার্সিটি, এটা 21 জন ট্রাস্টি এটা নিয়ে চলে গেছেন ওনাদের নামে। তো ওনারা আজকে ওনাদের মধ্যে কেউ কেউ এখন পানিশমেন্টের মধ্যেও পড়ছেন। পানিশমেন্ট মানে বলতে পারেন আপনি যে হাজতে আছেন, এই ধরনের মালিক। তো এই যে মিথ্যা 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 কথাগুলি বলছে, রুবেল সাহেব যেটা বললেন যে এক্সপোর্ট নিয়ে প্রথম 47 বিলিয়ন বলল, তারপরে 38 পয়েন্ট সামথিং, এটা ইপিবি করে থাকে, ইপিবিকে দিয়ে করানো হয়। আমি এর আগেও বলেছি, আমরা ফেয়ারে গেলে কোনো ফেয়ারে গেলে পরে ইপিবি একটা ফর্ম নিয়ে চলে আসে ফিল আপ করার জন্য, কত ডলারের অর্ডার পেয়েছেন। বললাম ভাই এখানে তো এসছি ডিসপ্লে করার জন্য, এখানে কার্ড বিনিময় করার জন্য, এখানে তো অর্ডার পাইনি। বলে না না একটা লিখে দেন, আমাদেরকে তো ঢাকা গিয়ে বলতে হবে। কনসেপ্টটাই তো ক্লিয়ার না আসলে, যখন অর্ডার সরাসরি পাওয়া যায় না। সেই এখন আমাদেরকে তো ঢাকা গিয়ে কিছু বলতে হবে। তো ঢাকায় এসছি, দেখি পত্রিকা এসছে মানে এত মিলিয়ন ডলারের অর্ডার নিয়ে আসছে এবারের ফেয়ারে। তো এই ধরনের এটা মানে জাস্ট কি উৎসাহ দেওয়ার জন্য বলে না কী জন্য বলে, আমার মাথায় এখনও ঢোকে না এই জিনিসটা। তো আমি বিশেষভাবে অনুরোধ করব যে এবার নেতৃত্ব নির্বাচনটা এমনভাবে হোক যেটা কোনো সরকারেরই তাবেদারি করবে না, এবং সরকারের তাবেদারি করলে তাহলে মালিকরা বঞ্চিত হবেন। মালিকদেরকে যদি আপনার বিজনেসটাকে, শুধু মালিক বঞ্চিত না, দেশ বঞ্চিত, মালিকরা বঞ্চিত হবে, মানে ওই দেশ বঞ্চিত হবে, স্ট্রাকচারের মানে ট্রেড বডির বাইরে যারা আছেন তারা বঞ্চিত হবে। জি জি জি, তারা বঞ্চিত হবেন, আলটিমেট কিন্তু দেশ বঞ্চিত হচ্ছে। আজকে আমাদের পরিস্থিতি যেখানে যাচ্ছে, আমার মনে হয় আমরা বোধহয় দ্বিতীয় অবস্থানে ছিলাম, এবার আমাদের অবস্থান নড়বড়ে হবে, আমরা ওই অবস্থানে বোধহয় থাকতে পারবো না। আর আরেকটা জিনিস হলো, সেটা কেন মনে হচ্ছে, কেন থাকা যাবে না? অনেক কম অর্ডার, অনেক কম প্রাইস, আপনার মানে অর্ডার আসতেছে না সেই তুলনায়, যেভাবে আমাদের স্যালারি ম্যালারি যেভাবে বেড়েছে। এখন আপনি যেটা ওই যে বড় বড় অঙ্ক যেটা দেখাচ্ছে, ইদানিং কিন্তু ভ্যালুয়েবল আইটেমগুলি হচ্ছে অনেক বাংলাদেশে, এই জন্যই আমাদের এক্সপোর্ট ভ্যালু বাড়তেছে। কিন্তু বাস্তবে কিন্তু পিস অফ গার্মেন্টস যে খুব বেশি আগের চেয়ে হচ্ছে তা না। প্রোডাকশন কস্টও বেড়েছে, যেটা কারণে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে, 50% উপরে বেড়েছে লাস্ট 5 ইয়ার্স আমাদের। হ্যাঁ অনেক বেড়েছে। জি, তো রুবেল কি তাই মনে করেন যে আমরা অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছি? আমাদের চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আমরা একটা কথা ভুলে গেলে চলবে না, দেখেন আমরা কম্পিট করছি বলছি কার সাথে, ভিয়েতনামের সাথে। চায়না তো আসলে অনেক দিল্লি বহুদূর, চায়না
ফর নিয়ার অ্যাবাউট 50% শেয়ার হোল্ড করছে। তো ওদেরকে তো টাচ করা আমাদের পক্ষে আসলে নট পসিবল, বর্তমানে অ্যাটলিস্ট আমরা চিন্তা না করলেই বেটার সেটা। বাট আমাদের পরে সারিতে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া যারা যারা আছে, যদি দেখেন ওরা তো আসলে প্রযুক্তিগতভাবে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আমাদের থেকে অনেক বেশি ডেভেলপড, এবং যে ধরনের প্রোডাক্ট বৈচিত্র্য নিয়ে ওরা কাজ করে আমরা তো আসলে এখন পর্যন্ত সেগুলোতে যেতে পারিনি। আমরা আমাদের যে স্বপ্ন দেখছি, যে টার্গেট দেখছি যাওয়ার, সেখানে যেতে হলে আমাদেরকে এই ভেরিয়াস ইনোভেশন টেকনোলজি এই জায়গাগুলোতে আমাদের একটা কথা আমি খুব ইন্টারেস্টিংলি না বললেই না, যে দেখেন প্রতিটা সেক্টর বা শিক্ষা ব্যবস্থার মূল হচ্ছে তো তথ্যর যদি অবাধ প্রবাহ, সঠিক প্রবাহ না থাকে আপনি রিসার্চ করবেন কিভাবে, আপনার রিসার্চ যদি ঠিক না হয় আপনি ইনভেস্টমেন্ট করবেন কোথায়, কিভাবে। সো আমাদের এই তথ্যের জায়গাটাতেই তো একটা গ্যাপ ছিল। তো আমরা এই তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু লাস্ট বেশ কিছু বছর ধরে বিভিন্ন স্টেটমেন্ট, বিভিন্ন ইনভেস্টমেন্ট, বিভিন্ন সব কিছু পরিকল্পনা করছি। তো বেসিক্যালি যখন ওইখানেই একটা গ্যাপ থাকার কারণে অবভিয়াসলি এই প্ল্যানিংগুলোও তো আপনার একটা গ্যাপ হয়ে গেছে। সো এই রিসার্চ আর ডেভেলপমেন্ট তো আমার পারফেক্ট ছিল বলে আমি মনে করি না বর্তমানে এই তথ্য দেখার পরে। সো অবভিয়াসলি এই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে অন্তত এখন থেকে, যাতে করে আমরা নিশ্চিত করতে পারি যে এই কারেকশনগুলো থাকবে আমাদের জন্য। ডাটা প্রকাশ করলে এখন অন্তত কারোর শঙ্কা না হয় যে এই ডাটাটা কি ইনফ্লেটেড কিনা বা ঠিক আছে কিনা, কারণ না হলে তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, আপনি সঠিক প্ল্যান করতে পারবেন না। আর এগুলো যখন বহির্বিশ্ব জানে বা জানবে আমাদের বায়াররা, তাদের কাছে আমাদের ইমেজ বা মর্যাদা কোথায় যাচ্ছে। আমার দেশের ইন্টারনাল সমস্যা তো এটা আমার নিরাপত্তা সমস্যা তো আমার সরকার, আমার শ্রমিক আমরা বুঝবো, কিন্তু বাইরের বায়ার তো বুঝবে না, বা আমার কম্পিটিটর তো সেটা বুঝে অর্ডার নিচ্ছে না, ও তো ওটা ঠিক রেখে কম্পিটিশন করেই যাচ্ছে। সো ওদের সাথে কম্পিট করতে হলে আমাদেরকে তো ওদের লেভেলে যেতে হবে, তাহলে ওই লেভেলে না গেলে তো আমরা আসলে কম্পিট করতে পারবো না। তো এই জায়গাগুলোতে আমাদেরকে আসলে সঠিক শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে, পলিসিগুলো নিতে হবে। আমরা যতই বলেছি কেন, আমি বারবার একটা কথা, একটা সামর্থ্যের ফাঁদ বলে একটা টার্ম আমি বলে থাকি, যে আমরা বলছি আমরা অনেক এক্সপোর্ট করছি, আমরা কি সাস্টেনেবল ওয়েতে কি আসলে সেটা করছি কিনা, আমাদের ওই করাটার মধ্যে কি ফাঁপড় রয়ে গেছে কিনা, গ্যাপ আছে কিনা। আপনি দেখেন আমি যেটা বলেছি রিসার্চ এবং ডেভেলপমেন্টের কারণে আমরা বেসিক কয়েকটা ক্যাটাগরিতেই কিন্তু ম্যাসিভলি ইনভেস্টমেন্ট করে গেছি রিসেন্টলি, কিন্তু আমরা বড় জায়গায় যদি যেতে হয় আমরা তো এই ক্যাটাগরিগুলি নিয়ে যেতে পারবো না। চায়নার অর্ডার আমার এখানে আসবে, আমরা স্বপ্ন দেখছি আমরা সব নিয়ে নিব, ট্রাম্প আসবেন, উনি দিয়ে চায়নাতে ট্যাক্স ইম্পোজ করবেন, আমরা এখানে অর্ডার, বাট ওই অর্ডার করার মতো তো সক্ষমতা আমাদের থাকতে হবে সবার আগে, এবং ওই যে অর্ডারগুলো আসবেন সেগুলিকে আমাদের এখানে করার মতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা করেছি কিনা। সো এই পলিসিগুলো নিয়ে সবার আগে কাজ করতে হবে। ব্যাংকিংয়ের কথা ভাই একটা জিনিস বললেন, আমি একটু অ্যাড করবো এখানে, যে আমাদের ব্যাংকিং খাতে একটা বড় ধরনের গ্যাপ বিরাজ করছে। 6টা ব্যাংকের কথা আপনি বললেন যে 6টা ব্যাংকে এখন একটা সমস্যা চলছে, বাট ওই 6টা ব্যাংকের যে গ্রাহকগুলো আছে তারা তো যে দোষী আমি তার কথা বলছি না, যারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করছে তার তো কোনো দোষ নাই। এখন ওই ব্যাংকের কারণে ভুক্তভোগী তো আমার ওই ব্যবসায়ীগুলো হচ্ছে, আমার ওই ম্যানুফ্যাকচারাররা হচ্ছে। সো তার যেই বায়ার বা তার যেই সাপ্লায়ার তারা তো এই সমস্যা বুঝবে না। এমন অনেক ম্যানুফ্যাকচারার আছে যারা এখন ব্যাংকের থেকে পেমেন্ট দিতে পারছে না, দিনের পর দিন সে পেমেন্ট হোল্ড করে আছে, তো তার ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ধরেন এই যে ব্যাংকিং কিছু পলিসিগত গ্যাপ আছে বলে একটা অলরেডি আপনি দেউলিয়ার যে ইয়াটা বললেন যে গ্রুপ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে ইস্যুটা বললেন ওটা আছে। আর হচ্ছে আমাদের ব্যবসার এক্সিট পলিসি থাকতে হবে। আপনি শুধু ভালোই করবেন সবসময়, ব্যবসা করলে লাভও হবে লসও হবে। সো লস হলেও তো একটা মালিকের তো এটা তার প্রাপ্য যে সে সঠিকভাবে সম্মান নিয়ে যাতে ব্যবসাটা বন্ধ করে বেরোতে পারে, কিন্তু আমাদের শুধু আছে, এক্সিট হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই মালিকদের, আপনি যদি দেখে থাকেন। তো এখানেও একটা শক্ত আমি মনে করি একটা নীতি আমাদের থাকা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যত কথাই বলি না কেন আমরা শুধু বড়দেরকেই কিন্তু বড় করে গেছি রিসেন্ট। আমি যদি ধারাবাহিকতা দেখি, আপনি যদি দেখেন আশুলিয়ার যে রিসেন্ট আনরেস্টগুলো ছিল ম্যাক্সিমামগুলোই কিন্তু প্রথমে বড় ফ্যাক্টরিগুলো থেকে আনরেস্টগুলো শুরু হতো। বড়গুলো বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে ওই জায়গাটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে। এখন একটা বড় কোম্পানি যদি এখন দেউলিয়া হয় বা কিছু আনরেস্ট হয়, সে
50,000 1 লাখ শ্রমিক নেমে যাচ্ছে, আবার ওই ব্যাংকটা পুরোটা ধসের মুখে চলে যাচ্ছে। সো আমাদেরকে কিন্তু এই জায়গাগুলো খেয়াল করতে হবে, সবাইকেই কিন্তু সমানভাবে সহযোগিতা করতে হবে, নতুন উদ্যোক্তাদেরকে স্বাগত জানাতে হবে। ছোট এবং মাঝারি উদ্যোক্তা ভেরি ইম্পর্টেন্ট ইকোনমির ব্যালেন্সের জন্য, আমাদের দেশের গার্মেন্টস খাতের ব্যালেন্সের জন্য, ব্যবসা বাণিজ্যের ব্যালেন্সের জন্য নতুনভাবে এসএমইদেরকে স্বাগত জানাতে হবে। আজকে যদি ছোট উদ্যোক্তা না আসে, কালকে তো সে বড় হতে পারবে না। তো এই বড় উদ্যোক্তাগুলো যখন আস্তে আস্তে করে চলে যাবে বা বিপদগ্রস্ত হবে যদি হয়, তাদেরকে তো রিপ্লেস করতে হবে। তো এই রিপ্লেসমেন্ট তো আমাদের হচ্ছে না। আমাদেরকে এই পলিসি জায়গাগুলো নিয়ে খুবই শক্তভাবে এখন কাজ করা উচিত বলে আমি মনে করি। চৌধুরী, আমি একটু ভিন্ন দিকে যেতে চাই। আপনি একটু আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সরকারের সাথে আতাতকারী যে সমস্ত নেতা, এটা ভবিষ্যতে হবে কিনা। এই প্রসঙ্গে আমি আরেকটা না, আতাত আমি প্রশ্নটা করেছি, আপনি যেহেতু বলছিলেন যে আতাত করা আপনি হয়েছে, করেছেন, ঠিক আছে, সেই কারণে আমি প্রশ্ন করছি যে এই অবস্থার বদল কি হবে কিনা, হচ্ছে কিনা। প্রশ্নটা যুক্তি আছে। এরকম একটা আরেকটা সেক্টরকে নিয়ে আমি দেখলাম, যেটা পরিবহন সেক্টর। পরিবহন সেক্টর যখনই আওয়ামী লীগ আসে, জনাব উল্লাহ একজন উনি আসেন, ওনার পরিবহন নিয়ে উনি এসে হাজার হাজার কোটি টাকা নিয়ে উনি ইনকাম করে চলে যান। ঠিক বিএনপি আসলে পরে আরেকজন আসেন। এদের ব্যাকগ্রাউন্ডে এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়। উনি যখন চলে যান, বিএনপি আসলে তখন বিএনপির 2-1 বেশ বড় মাপের নেতা পিছন থেকে তাদেরকে ব্যাকিং করে, এবং এই নেতাগুলি বিএনপিও করে না, এরা বিএনপি থেকে বহিষ্কৃত। তাদেরকে নিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে শ্রম অধিদপ্তর। তো এই চলছে বাংলাদেশে। আসলে আপনার দেশের কথা কেউ ভাবে না, সবাই ওই আপনি যেটা বলছেন, আমরাও ভয়ে আছি যে আমি তো বিএনপির জন্য মানে জেলও খেটেছি। তো এই বিএনপি আসলে পরে, যদিও আমাদের নেতা অনেক চেষ্টা করছেন চাঁদাবাজি বন্ধ করার জন্য, কিন্তু নীরবে এই জিনিসগুলি যে ঘটছে, এটার খেসারত দিতে হবে। আর আমাদের এই বিজনেসটা লাইসেন্সের সীমা নাই, কতগুলো লাইসেন্স আমাদের বিজনেস করতে গেলে লাগে। জি, গার্মেন্টসের যে লাইসেন্সগুলি রিনিউ করতে হয় সারা বছর। আমাদের পরবর্তী জেনারেশন, আমার মেয়েকে আমি এনকারেজ করছিলাম, ও এগুলো দেখেই অর্ধেক পাগল হয়ে গেছে যে এটা রিনিউ, ওইটা রিনিউ। তারপরে আবার তার উপরে কমপ্লায়েন্স ইস্যু তো আছেই। কমপ্লায়েন্স যেখানে আপনার আরএসসির বাইরে আরও যে কত বিএসসিআই, তারপরে গোড, মানে শেষ নাই। তো এগুলা করতে গিয়ে ওখানে একটা বিশাল অঙ্কের বেতন আমাদেরকে বহন করতে হয়। আমার মনে হয় এটা অন্যান্য দেশের জন্য নাই, শুধু বাংলাদেশের জন্য। তো এই একটা বড় লোড আমাদের উপর, ব্যবসার লোকসান এখানে। আপনি 12,500 টাকা একটা মিনিমাম স্যালারি দিচ্ছেন, সেটা হলো কালকে যে নতুন আসছে তাকে 12,500 দিলেন, তাহলে আপনার অপারেটর যে আগে থেকে চাকরি করছে 5 বছর, সে কত চাইবে? সে তো 15,000 টাকা চাইবে। তো 15, আপনি 4 ঘন্টা রুটি দিলেন 7,500, 22,500 টাকা। আপনার সুপারভাইজারের বেতন 20,000 টাকা। সুপারভাইজার বলতেছে তাইলে আমি চাকরি করব কেন? তো এই এখন যে আপনারা প্রায় দেখেন বিভিন্ন সময়ে মানে মালিকরা বেতন দিতে পারছে না, অশান্তি, মানে রাস্তায় ব্যারিকেড হচ্ছে, মূল কারণ হচ্ছে এইটা। এখন বেতন বৃদ্ধি যেটা, সেটাও প্রয়োজন আছে, আমরা মানি, কিন্তু আমরা তো নিজেরা পাচ্ছি না। আমাদের যে এই সিএম থেকে আমরা কুলিয়ে উঠতে পারছি না। আমরা পারতাম যদি আমাদের ওই লোকসানটা না হতো, আমাদের যদি গ্যাসটা ঠিকমতো থাকতো, ইলেকট্রিসিটিটা থাকতো, ইউটিলিটি যদি আমরা ঠিকমতো পাই, তাহলে আমরা আমাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে আমরা ওইটা বের করে আনতে পারতাম। আর আরও কিছু জিনিস হচ্ছে বাংলাদেশে, রুবেল সাহেব কতটুকু জানেন আমি জানি না, আমাদের গার্মেন্টসের বাইরে কিন্তু কিছু রপ্তানি হয়, এগুলি কিন্তু লিগ্যাল ওয়েতে হয় না। এগুলি আমি বুঝতে পারিনি, গার্মেন্টসের বাইরে গার্মেন্টসই রপ্তানি হচ্ছে, কিন্তু এগুলো কিভাবে হচ্ছে? ছোটোখাটো ফ্যাক্টরি, আপনার উত্তরাতে অনেক বাইরের লোক আছে, ওরা আসে, কিভাবে যে তারা টাকাটা আনে গড নোজ। এই টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে উৎপাদন করে, হ্যাঁ, ক্যাশ টাকা দিয়ে উৎপাদন করছে এবং ক্যাশ টাকা এটা এক্সপোর্ট হয়ে চলে যাচ্ছে। তো
তো এতে এফেক্ট করতেছে কিন্তু আমাদের অর্ডারগুলি, আমাদের অর্ডারগুলি এফেক্ট হচ্ছে। কি ভলিউমে হচ্ছে এটা? এটা কম না, বেশ ভালোই। এটা ধরেন 8-10টা ফ্যাক্টরি অন্তত চলতে পারে। আপনি নন বন্ডেড ফ্যাক্টরিগুলোর কথা মনে হয় বলছেন? না, নন বন্ডেড না। আচ্ছা, 2 লাইনের ফ্যাক্টরিও আছে, ছোট ছোট ফ্যাক্টরি আছে, এবং কোনো কোনো ফ্যাক্টরি আছে আমাদের যেগুলো বন্ধ হয়ে গেছে, ওরাও করছে। তো এই জন্য এই জিনিসগুলিও সরকারের দেখা উচিত। সরকারের একটা না, কিন্তু সে যদি টাকা পায় কারো কাছ থেকে তো তার টাকা দিয়ে না, আমরা তো ফরেন কারেন্সিটা পাচ্ছি না, ফরেন কারেন্সিটা তো আসছে না। এখন যদি গার্মেন্টসের মাধ্যমে হতো তাহলে ফরেন কারেন্সিটা আসতো। এখানে তো টাকাটা কোনোভাবে তারা কোনো ওয়েতে এটা নিয়ে আসে, ক্যাশ টাকা, এবং এগুলা নাইজেরিয়া বা বিভিন্ন আফ্রিকান কান্ট্রিগুলিতে সবচেয়ে বেশি যাচ্ছে, এবং দুবাইও যাচ্ছে মাল। বিজেপির জানা ছিল এটা, মানে জানা আছে বা এগুলো আসলে প্রাতিষ্ঠানিকভাবে এভাবে আমাদের কাছে কোনো তথ্য নাই, বাট কিছু আমি আমার ব্যক্তিগতভাবে আমার কানে আসছে বেসিক্যালি এই ধরনের কিছু ঘটনা আমিও শুনেছি। আসলে একদম এই আমাদের যে রিসেন্ট যে বিপ্লব হলো ওই সময়ের মাঝে আমি এই ঘটনাগুলো শুনেছি। তবে এটা যদি থাকে আসলে আমাদের ডেফিনেটলি গার্মেন্টস যে কারখানাগুলো এক্সপোর্ট করছে তাদের জন্য এটা ডেফিনেটলি ভালো কিছু না, এবং সরকার তো আসলে এটাকে সরাসরি আপনি ক্লেম করতে পারছে না। কারণ আপনি ম্যানুফ্যাকচারার হয়েও যদি আপনি এক্সপোর্ট করছেন, ম্যানুফ্যাকচারার না হয়েও যদি আপনি এক্সপোর্ট করতে পারেন, বা দেখেন আমাদের তো একটা জবাবদিহিতার মধ্যে যেতে হয়, ব্যাক টু ব্যাক খুলি আমরা, এগুলো তো একটা প্রসেসের মাধ্যমে। তো যখন এই প্রসেসের বাইরে হবে অবভিয়াসলি ওটা জবাবদিহিত থাকবে না, এবং ওই টাকাটা বাইরে যাওয়ার ডেফিনেটলি একটা সুযোগ এভাবে থাকে, যেটা মাধব ভাই তো বলার চেষ্টা করেছেন। হ্যাঁ, আপনি বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে সরকারকে এই সেক্টরে ভালো করে নজরদারি করার দরকার আছে, যে এরা কারা, কেন আসছে, এরা কি জন্য। উত্তরাতে অভাব নাই, আপনি উত্তরাতে গেলে এটা অহরহ ধরতে পারবে। তো আমাদের যেটা প্রয়োজন এখন, সরকারের নার্সিং ছাড়া এই সেক্টর টিকবে না। এটা বড় বড় ফ্যাক্টরিগুলি হয়তো আপনি দেখবেন একটা বিশাল বড় ফ্যাক্টরি, সে ট্রানজ্যাকশন করতেছে, ব্যাংকে রোলিং হচ্ছে, কিন্তু তার শর্টফলটা ব্যাংক বুঝতে পারছে না। যেদিন বন্ধ হবে সেই দিনই বুঝতে পারবে। আর রুবেল একটু আগে বলতেছিলেন যে এক্সিট, সব বিজনেসের এক্সিট আছে, আমাদের নেই। আমাদের শ্রম আইন যদি আপনি পড়েন, না, কিন্তু ব্যবসায়ীরা সামগ্রিকভাবে সাধারণভাবে বা বিনিয়োগকারীরা দেশি বিদেশি সবাই কিন্তু এই কমন অভিযোগ যে এক্সিট কারোই নাই, আসলে শুধুমাত্র গার্মেন্টসের জন্য নাই, সেটা কি ঠিক? আমি আমারটা বেশি ভালো জানি আসলে। ওকে, আপনি হ্যাঁ, আমারটা জানি বিদায় হয়তোবা আমার মতো ভুক্তভোগী আরও বিজনেস থাকতে পারে। তবে আমাদের যে শ্রম আইনের বইটা পড়েন, সেখানে দেখবেন একটা আইন শুধু আমাদের পক্ষে, তাও টেম্পোরারি। আপনাদের পক্ষে মানে কি, মালিকদের পক্ষে না মালিকদের শিল্পের পক্ষে? ন্যায়ের পক্ষে। ওকে, যেটা 13-1 ধারা। মানে কোনো শ্রমিক যদি কাজ না করে ধর্মঘটের মতো করে, তাহলে আপনি গেটের তালা দিয়ে আপনি নোটিশ দিয়ে দিতে পারেন অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ। আমি এখানে একটু অ্যাড করতে চাই, মানে আপনার এই 13-1 ধারাকে আপনি বাস্তবায়ন করতে পারেন? আপনি মানে আপনি যদি বর্তমান প্রেক্ষাপটে দেখেন, 13-1-এর এই রাইটটা আমাদের দেওয়া আছে, বাট কয়টা ফ্যাক্টরি 13-1-এ ফ্যাক্টরি বন্ধ করে টাকা না দিয়ে? এখানে আরেকটা কথা আছে রুবেল, যেটা আমাদের পাস্ট গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় ভিলেজ করে গেছেন, ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ। গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ভিলেজে চলবে না। আমি কখনো অ্যাটাক হইনি, কারণ আমি ইন্ডিভিজুয়াল। গার্মেন্টস যদি আপনার 5টা একসাথে থাকে, তাহলে এখানে নির্ঘাত আপনার গন্ডগোল হবে, এবং একটার প্রভাব গিয়ে অন্যগুলোর উপর। একটার গিয়ে যেমন আশুলিয়া, গাজীপুর, আমি মোহাম্মদপুরে এমন এক জায়গায় আমার 1 কিলোমিটারের মধ্যে গার্মেন্টস নাই, ওরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। আরেকটা মজার বিষয় হলো, আমি রিসেন্টলি জানলাম, এক্সিটের বিষয়টা আগে শেষ করি। এক্সিটে আমাদেরকে যে হারে মানে বেতন দিতে হয়, তাদের ক্ষতিপূরণ দিতে হয়, একটা মালিকেরও সেই সাধ্য নেই। আমার জানা মতে বিভিন্ন ফ্যাক্টরি, যেমন আমাদের সিনা সাহেবের একটা 13 নম্বরে মিরপুর 13-তে বন্ধ করেছেন, তো উনি অনেক দিন ওনাকে সাফার করতে হয়েছে। আরও অনেক গার্মেন্টস আছে টাকাও দিতে পারেনি, এখনও গণ্ডগোল চলছে। তো এই আমাদেরকে এই যে পরিমাণ টাকা পরিশোধ করতে হয়, তার চাইতে একটা মালিক হার্ট অ্যাটাক করে মরে যাওয়া অনেক ভালো, কারণ সে দিতে পারবে না। তার ফ্যাক্টরির ভ্যালুর চাইতে ওই পরিশোধ করাটা অনেক বেশি দামি হবে, কারণ প্রতি বছরের জন্য প্রায় 2 মাস 2.5 মাস করে বেতন পড়ে। তাইলে আপনি 16 বছর 20 বছর
আমার কাছে 31 বছরের স্টাফও আছে। তো 31 বছরের একটা স্টাফকে কত টাকা দিতে হবে? তো এই জিনিস তো চলে না আসলে। আর 13-র 1 ধারায় আপনি যেটা বলছেন, 13-র 1 ধারায় আপনি পারবেন না, ভেঙে চুরে ওরা ভিতরে ঢুকে পড়ে, এই তো। তো এটাও বেআইনি তাদের জন্য। না, আমি বলছি 13-র 1 ধারে বন্ধ শর্তটা হচ্ছে যে ওই বেআইনি কারণে যদি কিছু হয় সেক্ষেত্রে আপনি বন্ধ রাখতে পারেন, এবং সেটার জন্য কিন্তু আপনি পেমেন্ট করতে বাধ্য না। আমি বলছি পেমেন্ট না করে কয়টা ফ্যাক্টরি চালাতে সেটা করতে বাস্তবায়ন করতে পারছে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পেমেন্ট দিতে হচ্ছেই, ইনফ্যাক্ট পরে আমরা দিয়েও দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আমরা অরাজকতা চাই না, আমরা চাই যে শান্তিপূর্ণভাবে কাজ করতে। ঠিক আছে, একদিনের বেতন দিলে আমার শ্রমিকই তো পাচ্ছে, তো সে কাজ করলে তো পাইতোই। তো যদি সেই সক্ষমতা আমাদের এখন কতটুকু আছে, আমি একটা জিনিস মাধ্যমে বলতে চাই যে আমাদের সক্ষমতাটা যাচাই করা উচিত আসলে। এখন 50% উপরে কস্ট বেড়ে, ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে অ্যারাউন্ড 5% মতো আপনার ইন্টারন্যাশনাল প্রাইস ড্রপ করার পরে, মানে এটা তো ডেটা বলছে, আমি বলছি না। তো এটা যদি হয় তাহলে আপনার প্রফিটেবিলিটি কোথায় গিয়ে ঠেকছে সেটা আমার বুঝুক আমাদের সাথে বসে, যে আসলে আমাদের প্রফিটেবিলিটি সেভাবে থাকছে কিনা। থাকলে তো দিতে কোনো, যদি থাকে তাহলে এত গার্মেন্টস রেগুলারলি বন্ধ হচ্ছে কেন? কেউ তো আর খুশিতে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে না যদি এক প্রফিটেবল বিজনেস থেকে থাকে। তো এই জায়গাটায় আমি মনে করি যে সরকারের আমি বলবো না আন্তরিকতার অভাব আছে, আসলে এগুলো পলিসি করলে হয়তো বাস্তবায়ন হবে। ভাইয়া আর একটা কথা বলেছিলেন একটু আগে, যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা। আমি রিসেন্ট আপনাকে একটা ঘটনা বলতে পারি। 23টা কোম্পানি, আমাদের 23টা ফ্যাক্টরি আপনার অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ডের কাজ করতো, টোটাল যারা এই ফ্যাক্টরিগুলোতে কাজ দিয়ে টাকা না দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছে, এবং এটা প্রায় নিয়ার অ্যাবাউট $20 মিলিয়ন মতো একটা অ্যামাউন্ট, যেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি কথা বলতে। অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বলেছে, অ্যাসোসিয়েশন বলেছে। এবং দেখেন আজকে উনি যেটা বললেন যে চায়নার একটা কিছু হলে একটা পুরো এমবেসি চলে আসবে, তো 20টা ফ্যাক্টরি, 23টা কোম্পানি তো রাস্তায় বসে যাচ্ছে, বা এই ওয়ার্কারগুলো যখন রাস্তায় আসবে তখন আবার আপনি আমাকে বলবেন যে আমি বেতন দিতে পারছি না। এখানে সরকারের ভূমিকা আছে, আমাদের যে এমবেসি আছে বা আমাদের যে কূটনৈতিক মিশন আছে, তারা এখন হয়তো বলতে পারেন যে তাদেরকে কি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, সবারই কিন্তু কিছু মিসম্যাচ হচ্ছে, হয়তো জানানো হয়নি, বাট এর মাঝে তো ইউকে এমবেসি, অস্ট্রেলিয়ান এমবেসি ঠিকই ইনভলভ হয়ে গেছে। তাদেরকে যে জোর করে জানিয়েছি তাও তো না, আমার সাথে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেট করছে এই নিউজটা জানার পরে। সো আমাদের লোকজনও নিশ্চয়ই জানেন। তো দেখেন এই ব্যাংকিং যে সমস্যাগুলো, এটা তো একটা বড় সমস্যা। ওই ব্যাংক, এখানে তো প্রায় 10-15টা ব্যাংক মিনিমাম জড়িত। আলটিমেটলি এই টাকাগুলো তো আমার টাকা, আপনার টাকা, ব্যক্তিগত টাকা না, দেশের টাকা। দেশের টাকা চলে যাচ্ছে, দিনের শেষে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই হচ্ছি। তো এখানে রুবেন, আমার মনে হয় একটা, ওনার সময়ও আমাদের কম, একটা পয়েন্ট আমাদের বাদ যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আমি কিছুদিন আগে শ্রম অফিসে গিয়েছিলাম, শ্রম ইন্সপেক্টর যারা থাকে তাদের জিজ্ঞেস করলাম যে এই যে অমুক কোম্পানি এসে বার্গেন করছে, এরা তো রেজিস্টার্ড না। বলে না, রেজিস্ট্রেশন লাগে না। রেজিস্ট্রেশন লাগে না কেন ভাই? বলে 10 জন একসাথে হয়ে যদি বলে যে রুবেল লিডার, দেন হি ইজ লিডার। এটা কি হয় আপনি বলেন? 200 থেকে 250 এরকম সংগঠন আছে, এগুলির কাজ নাই, কিছু নেই। এরা শুধু ইনকামের জন্যে শ্রমিকদের উস্কিয়ে দিয়ে মালিকের কাছ থেকে টাকা খায় এবং শ্রমিকের কাছ থেকেও টাকা খায়, ওই দুই দিক থেকে টাকা খায়। এই একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, গার্মেন্টসের ভবিষ্যৎ আরও খারাপের দিকে যাবে। এটা একটা মহা মানে কি বলবো, মানে বিপদ আমাদের উপরে। এটা একটা সীমিত সংখ্যক হওয়া উচিত, এবং আমার মনে হয় না যে এই সংগঠন 8-10টার বেশি হওয়া উচিত। কারণ আমাদের বর্তমান যেই গার্মেন্টসের সংখ্যা, তো এই জিনিসটা সরকারকে দেখা দরকার আছে। এটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে একটা ইন্টারেস্টিং ডেটা আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু কিছুদিন আগে যখন আনরেস্ট হলো, আমরা 18 দফা সাইন করেছি, চুক্তি করেছি, ত্রিপাক্ষিক চুক্তি। খুবই ইন্টারেস্টিংলি মালিক আছেন, শ্রমিক প্রতিনিধি আছেন, সরকার আছেন, আমরা সবাই কিন্তু করেছি যে আমরা কালকে থেকে এটা মেনে চলবো। আচ্ছা, সো ওইখানে কিন্তু শ্রমিক প্রতিনিধিও আছেন। যখন জবাবদিহিতা তো সবারই থাকতে হবে, শ্রমিক প্রতিনিধিরও কিন্তু জবাবদিহিতা এখানে থাকা যথাযোগ্যভাবে উচিত বলে আমি মনে করি। আমরা অনেক পরিবর্তনের কথা বলছি, আমরা অনেক রিঅর্গানাইজের কথা বলছি, পলিসি রিফরমেশনের কথা বলছি, বাট এই সংগঠনগুলো দেখেন 200-300 উনি যেটা বললেন, এতগুলো সংগঠনের আসলেই আমি জানি না যে আসলেই কতটুকু বাস্তব কাজ আছে। একটা ফ্যাক্টরির মধ্যে দেখা গেছে যে একাধিক সংগঠনও জড়িত আছে, এবং ওই নেতাগুলো কিন্তু
সসম্মানের সাথে বলছি আমি যে চেঞ্জ হয়নি, কিন্তু তারা প্রথম দিন থেকে যে ওইখানের প্রেসিডেন্ট বা সভাপতি আছে তারাই কিন্তু রয়ে গেছে খুবই ইন্টারেস্টিংলি। তো আসলে যখন একজন লোকে কোনো চেঞ্জ হবে না, ওইখানে ওই প্রতিনিধিই করবে, তো আমাদের অর্গানাইজেশনে যেরকম আমরা চেঞ্জ করি, এটা তো চেঞ্জের মাধ্যমেই তো পরিবর্তন, মানে পরিবর্তনের মাধ্যমেই তো নতুন নতুন কিছু আসে আসলে। সো একটা সিস্টেমেটিক ওয়েতে ওইখানেও আমি মনে করি যে যদি অর্গানাইজ করা হয় তাহলে ওয়ার্কাররা আরও বেটার হ্যান্ডেল হতে পারবে, এটা আমি মনে করি। আরেকটি রিসেন্ট একটা ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই আপনার মাধ্যমে। দেখেন, আমাদের একটা শ্রমিকের যে গায়ে যখন আঘাত লাগে, কিছু হয়, এই ব্যথা কিন্তু মালিকদের সবার আগে হয়, কারণ ওই শ্রমিকটাকে কিন্তু আমি প্রতিদিন দেখছি আমার ফ্যাক্টরিতে, তো আমার থেকে তো বেশি আপন নর্মালি তার হওয়ার কেউ কথা না, তার আত্মীয় স্বজন ছাড়া। সেরকমভাবে একটা মালিক তো এত বড় একটা গার্মেন্টস, এত বড় একটা লাইবিলিটি নিচ্ছে, সে তো আসলে দেশের জন্য কাজ করছে, সে শ্রমিকদের জন্য করছে, অবশ্যই সর্বোপরি সব কিছুর জন্যই করছে। তো তারও তো একটা সম্মানের সাথে বাঁচার অধিকার সব শ্রমিকের মতো মালিকেরও আছে। কিছুদিন আগে আমাদের একটা এই ধরনের একটা নন পেমেন্ট ইস্যু নিয়ে, তাও কি স্যালারি পেমেন্টের না, আপনার ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার পরে তো আইন শৃঙ্খলার জনিত কারণে কিন্তু ওই সময়, আমি নাম ধরেই বলছি, মাহমুদ গ্রুপের যে ফ্যাক্টরিটার ইনসিডেন্টটা ঘটেছে রাফির, সো ওইখানে কিন্তু আপনার সে আইনানুগভাবে সে বন্ধ করতে পারে। একটা মালিক যদি চায় যে সে যথাযোগ্য টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করতে পারে, বাট ওই সময় এটা পারা সম্ভব হয়নি, যে কারণে তার লায়াবিলিটিটাও কিন্তু বেড়ে গেছে। ইন্টারেস্টিংলি তার ওই ফ্যাক্টরিটা সে চালাতে পারেনি কিন্তু গ্যাসের কারণে, গ্যাসের সংকটের কারণেই কিন্তু সে ফ্যাক্টরি না চালানোর কারণে বন্ধ করতে বাধ্য হলো। দিনের শেষে সে কমিটমেন্টটা রাখতে পারেনি। এখন 4000 শ্রমিকের একটা ফ্যাক্টরি, প্রায় 20 কোটি বা 25 কোটি একটা অ্যামাউন্ট সে হয়তো জোগাড় করতে পারেনি, কি সময় চেয়েছে। তার সাথে কি হয়েছে, মানে একটা পশুকেও কিন্তু এভাবে রাস্তায় প্রহার করেন। একটা মালিক যদি আজকে রাস্তায় এভাবে অসম্মানের সম্মুখীন হয়, ভবিষ্যৎ এবং ইয়াং জেনারেশন কিন্তু ছেলেটা, তো সামনে কিন্তু ওনাদের প্রজন্মরা বা ওনাদের নেক্সট প্রজন্মরা, মানে আমাদের ইভেন আমার পরের প্রজন্মরা, আমার ছোটো ভাইরা, এরা এই সম্মানের সাথে কাজ করার জন্য কিন্তু চিন্তা করবে। তবে এই ধরনের ঘটনা আসলে ডেফিনেটলি যাচাই বাছাই করা উচিত, যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু বায়াররাও কনসার্ন। বিভিন্নভাবে বায়াররা কিন্তু মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানতে আছে যে তোমরা কি সেফ কিনা, কারণ তুমি যদি সেফ না, তুমি তোমার ওয়ার্কারকে কিভাবে সেভ করবা, আর আমরা কোন সিকিউরিটিতে ওইখানে আসবো। তো এটার আমি মনে করি যে রাফি ব্যক্তিগতভাবে ওকে না নিয়ে এই কেসটাকে আমাদের সুন্দর একটা সমাধান দেওয়া উচিত, যাতে করে একটা দৃষ্টান্ত থাকে এবং একটা সঠিক ব্যবস্থাপনা হয়। এভাবে করে আসলে রাস্তায় নেমে এসে মারপিটের মাধ্যমে তো আপনি কোনো সুন্দর সমাধান করতে পারবেন না। আর এই আন্দোলনগুলো, যে আনরেস্টগুলো হয়েছে, আরেকটা কথা না বললেন, আশুলিয়ার ক্ষেত্রে যদি আপনি দেখেন, আশুলিয়ার ম্যাক্সিমাম শ্রমিকই কিন্তু হচ্ছে এলাকার না, বাইরের শ্রমিকগুলো, বাইরে থেকে আসে। ওইখানে কিন্তু যে লোকাল বাড়িওয়ালারা আছে, কিন্তু একটা বড় ভূমিকা থাকা উচিত, যে ওই শ্রমিকগুলোকে আসলে আমরা মনে করি না যে যারা রিয়েল শ্রমিক তারা এগুলো কোনো রকম বিশৃঙ্খলা করতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই। তো ওইখানে বাইরের অনেক লোক এসে ভাড়া থাকেন, তারা ভাড়া থাকছেন, তারা কি করছেন অ্যাকচুয়ালি, তারা দিনের পর দিন কোনো কাজ নেই, তারা কি করে যাচ্ছেন। তো এগুলো আসলে একদম গোড়া থেকে আসলে আমার মনে হয় এখন টাচ করা উচিত, তা না হলে কিন্তু এই বিশৃঙ্খলাগুলো সামনে থাকবে। জি, মিস্টার চৌধুরী আর কিছু যোগ করবেন আমরা শেষের দিকে? আমি শুধু একটা জিনিস অনুরোধ করব, যে আমাদের গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আপনার এই ভয়েস কিন্তু বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু পেয়েছি আমরা আপনার মাধ্যমে। আমাদের আরেকটা খুব বড় সেক্টর, এটা যদিও ডলার ইনকাম করে না, পরিবহন, এটাকে নিয়ে একটা অনুষ্ঠান আপনার কাছে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি। আপনি পরিবহন ব্যবসার সঙ্গে আছেন? জি, আমি পরিবহন ব্যবসার সাথে আছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহতাবুদ্দিন আহমেদ চৌধুরী এবং মিস্টার মহিউদ্দিন রুবেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ করার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম তৈরি পোশাক খাতের হালচাল নিয়ে, এবং পরিস্থিতিটা খুব একটা সুখকর নয়, এবং নিরাপত্তা তো ইস্যু আছেই, সেই সঙ্গে এই খাতকে এগিয়ে নিয়ে যাবার জন্যে যে স্বপ্ন বা যে সম্ভাবনা, সেটা বাস্তবায়ন করবার জন্য যে পদক্ষেপগুলো বা পলিসি সাপোর্টগুলো সরকারের দিক থেকে থাকা দরকার, সেখানে যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। এর আগে আমরা দেখেছি যে তথ্যের এক ধরনের বিভ্রান্তি, ম্যানিপুলেশন, এখন সেটা না থাকলেও এখানে পূর্ণ মনোযোগ সরকারের দিক থেকে যেটা প্রত্যাশিত, সেটা এখন পর্যন্ত লক্ষণীয় নয়। এর হয়তো কারণ এই সরকারটা অন্তর্বর্তীকালীন, এর হয়তো কারণ সরকারকে অনেক অপ্রয়োজনীয় জিনিসের দিকে মনোযোগ দিতে হচ্ছে, যেটা
তাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, চারটে শব্দ, দুটো ফ্রেজ আমি বলবো, তারা উচ্চারণ করেছেন। একটা হচ্ছে সক্ষমতার ঘাটতি। এই আলোচনাটা আগে এইভাবে কখনো হয়নি। এই জায়গায় সংশ্লিষ্ট যারা মহল, আমি বলবো উদ্যোক্তা, মালিক, শ্রমিক, সরকার, সবাই মিলে ভাবা দরকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সামর্থ্যের যে ফাঁদ, এটা অবশ্য সক্ষমতার ঘাটতির সঙ্গে সম্পর্কিত। এটিও আমি আজকে এই আলোচনায় অন্তত নতুনভাবে শুনেছি। কাজেই এই ফাঁদের মধ্যে যেন আমরা না পড়ে যাই এবং এখান থেকে কীভাবে নিজেদেরকে বের করে আনা যাবে সেই বিষয়ে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।